বাংলাদেশে যে আইন রয়েছে প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং এখানে প্রতিবন্ধী ব্যক্তিদের কে সুরক্ষা দানের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো এই যে আইন, এটার ইমপ্লিমেন্টেশন এবং এই আইনের সুবিধা প্রাপ্তি অথবা এই আইনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের ইনসাফ অথবা জাস্টিস পাওয়া, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আমরা কি আসলে আইনটা পুরোপুরি পড়ে বুঝার চেষ্টা করছি কিনা, এটা হলো একটা বড় প্রশ্ন। আমার আইনটার দুর্বলতা আছে, আমি স্বীকার করিনি। কেন দুর্বলতা, এটা নিয়ে পরে কথা বলছি। আগে এটার সবল জায়গাগুলি বলি। আইনটা হলো জাতিসংঘ থেকে যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সনদ হলো, সেটার একটা বাংলাদেশি সংস্করণ। সনদের মূল জিনিসটা হলো এরকম যে একটা দেশ যখন এটাকে র্যাটিফাই করে তখন তার দেশে একটা ডোমেস্টিক ল তাকে তৈরি করতে হবে, এটা হলো নিয়ম। সেভাবে একটা নিয়োগ করেছে এবং এটা কিন্তু মূলত এই সনদে প্রতিবন্ধিতাকে যেভাবে বোঝানো হয়েছে আমাদের আইনে ঠিক সেভাবে বোঝা হয়েছে। ওইটার যে মূলনীতি আমাদের মানে এই আইনের মূলনীতিও কিন্তু ওই রকম। এখানে কিন্তু সেই মর্যাদা, এখানে কিন্তু নন ডিসক্রিমিনেশন, এই জিনিসগুলিকে কিন্তু এখানে হাইলাইট করা। এখানে আমরা যদি পড়ে যাই তাহলে আমরা দেখব যে এই আইনে প্রতিবন্ধিতার ডেফিনেশন আছে, এখানে ক্লাসিফিকেশন আছে, মূলত 10টা ক্লাসিফিকেশন। 10টার কম্বিনেশনকে আমরা আবার 11 নম্বর হিসেবে বলছি যে মাল্টিপল, আর 12 নম্বর আমরা বলছি যে এই 10টার বাইরে যদি আবার নতুন করে কিছু থাকে তাহলে সেটা হলো মানে মূলত 10 রকমের কম্বিনেশন হলো 11 নম্বর মাল্টিপল, আর না হলে নতুন অন্য কিছু হলে 12 নম্বর। এই ক্লাসিফিকেশন করা হচ্ছে। তারপরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সম্বন্ধে বলা হচ্ছে। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার কি কি থাকবে, কমিটির কথা বলা হচ্ছে। এই আইনটাকে বাস্তবায়ন করবে কমিটি। এই কমিটি জাতীয় পর্যায়ে 2টা, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, শহর পর্যায়ে এই কমিটি। 29 নম্বর ধারায় গিয়ে বলা হচ্ছে যে আর কার কী দায়িত্ব। মানে এখানে কিন্তু বলা হচ্ছে যে কোনো সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যে কোনো প্রতিষ্ঠান তাদেরকে কিন্তু সমন্বয় কমিটি, নির্বাহী কমিটির নির্দেশ তাদেরকে মেনে চলতে হবে। তার মানে সমন্বয় কমিটি, নির্বাহী কমিটির যদি কোনো মানে সিদ্ধান্ত নেয় সেটা তাদেরকে মানতে হবে। এখন এই আইনটাতে তাইলে ডেফিনিশন দেওয়া হলো, ক্লাসিফিকেশন করা হলো, অধিকারের কথা বলা হলো, তারপরে বলা হচ্ছে যে প্রতিবন্ধিতার ভিত্তিতে বৈষম্য যদি করা হয় সেটা অপরাধ। বৈষম্য বলতে কি কি জিনিস আইনের মধ্যে বলা হচ্ছে যে এইগুলি হলো বৈষম্য। এই অপরাধের শাস্তি কি, শাস্তি বলে দেওয়া হচ্ছে যেখানে 3 বছরের জেল, 5 লক্ষ টাকা জরিমানা অথবা উভয়দণ্ড। দায়িত্বকার কমিটির দায়িত্ব। আবার ওইখানে বলে দেওয়া হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো সরকারি বেসরকারি। তাইলে আমি যদি আজকে কমিটি হই বা আমি যদি আজকে যে কোনো সরকারি প্রতিষ্ঠান হই, আমাকে কিন্তু তাহলে এই আইনটাকে বাস্তবায়ন করার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। কারণ আমি যদি কোনো কাজ করতে গিয়ে বা আমি যদি প্রতিবন্ধিতার ভিত্তিতে বৈষম্য করে ফেলি, আমি কিন্তু অপরাধী হয়ে যাচ্ছি। এই একটা আইন যে আইনে দায়মুক্তি বলে কোনো ক্লজ নেই, সকল আইনে থাকে। এই আইনে দায়মুক্তি বলে কিছু নেই। তার মানে আমি যদি বলি যে আমি একজন সরকারি কর্মকর্তা, আমি বললাম যে আমি ভুলে এই কাজটা করি নেই অথবা আমি বুঝি নেই, এই আইনে কিন্তু সেই সুযোগ নেই। এই আইনে কিন্তু আমি অপরাধী। প্রতিবন্ধী মানুষের নিয়ে যারা কাজ করি আমরা কিন্তু এটা বুঝি নেই যে এই আইনের কত বড় ক্ষমতা এই আইনে দিয়ে দেওয়া হয়েছে। আজকে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে যদি কেউ প্রতিবন্ধিতা নিয়ে ব্যঙ্গ করে সেটা অপরাধ। সেই অপরাধের শাস্তি হলো 3 বছরের জেল অথবা 5 লক্ষ টাকা জরিমানা। এই আইনে বলে দেওয়া হচ্ছে। কাজে কেউ যদি সোশ্যাল মিডিয়াতে বলে যে আমি তো ভাই না বুঝে লিখছি, নো, কোনো খাতির নাই, দায়মুক্তি নাই। তো তুমি লিখছো, এটা অপরাধ। তুমি বুঝো নাই কেন, এটা তোমার বুঝতে হবে। তুমি যা খুশি লেখো, ডিসএবিলিটি নিয়ে লিখতে পারবে না, কারণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন বলে দিচ্ছে যে তুমি যদি লেখো এটা অপরাধ। তো এই জিনিসগুলি তো আমরা প্রচার করি নেই, আমরা আসলে এই জিনিসগুলি নিয়ে আমরা কথা বলি নেই। হ্যাঁ, এবং আইনটা সম্পর্কে এখন জনপরিসরে আইনটা নিয়ে, আইনটার দায়িত্বটা কার? আসলে আইনের দায়িত্বটা হলো সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির, কারণ এটা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির আইন, মিনিস্ট্রি থেকে করা আইন। তো এই মিনিস্ট্রিটাই আসলে দায়িত্ব নেয় নেই। হ্যাঁ, মানে আজকে বিচারকরা জানেন না যে এরকম একটা আইন আছে, ডিসি সাহেব জানেন না যে উনি একটা কমিটির সভাপতি। তো এই জিনিসগুলি আসলে যদি সিস্টেমেটিক্যালি যদি মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার থেকে যদি এগুলি করা হতো তাহলে কিন্তু আসলে এই জিনিসগুলি হতো। মানে কমিটিগুলি যদি রেগুলার ফাংশন করতো, জেলা কমিটি থেকে প্রতি বছর একটা করে
রিপোর্ট পাঠানোর কথা। এখন নির্বাহী কমিটি যদি রেগুলারলি মিটিংয়ে বসে এবং সে যদি প্রত্যেকটা ডিসির কাছে একটা চিঠি পাঠায় যে তোমার রিপোর্ট দেওয়ার কথা, সেই রিপোর্ট কই, তাহলে না ডিসি মানে ইয়ে করবে। ডিসি তো বলতেছে যে আমি তো 300 কমিটির সভাপতি, আমার এই কমিটি নিয়ে বসার সুযোগ কই। হ্যাঁ। তো আমার প্রশ্ন ডিসিদের কাছে যে আপনি যে 300 কমিটির সভাপতি, এই 300 কমিটির মধ্যে আপনি খুব বেশি হলে 50টা পাবেন যেগুলি কোনো আইন দ্বারা গঠিত কমিটি, বাকিগুলি হলো কোনো নির্বাহী আদেশ বা ডিসি সাহেবের ইচ্ছা মতন। বা গাছ নিয়ে 3টা কমিটি আছে, গাছ লাগানোর কমিটি আছে, গাছ বেচার কমিটি আছে, গাছ কাটার কমিটি আছে, একটারও কোনো আইন নেই। কিন্তু 3টারই সভাপতি হলো ডিসি সাহেব, উনি কিন্তু নিজে বসেন এটাতে, 3টাতেই বসেন। কারণ এটার সঙ্গে অনেক, লাগানোটাতে যদি নাও বসেন, বেচার এবং কাটার কমিটিতে কিন্তু উনি বসেন, কিন্তু এইটাতে বসছেন না। এটার জন্য আরও স্ট্রাকচারাল সমস্যা আছে, কারণ এটার মেম্বার সেক্রেটারি হলো ডিডি সোশ্যাল সার্ভিসেস। আমাদের বাংলাদেশে যত মন্ত্রণালয় আছে, আমরা যদি অ্যানুয়াল বাজেট দেখি, সেই বাজেটে প্রথম 3-4টা মানে বড় বড়, যেমন আমাদের ডিফেন্স, তারপরে হেলথ, এডুকেশন, লোকাল গভর্নমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এরকম কয়েকটা বড় পরেই কিন্তু আসবে সোশ্যাল ওয়েলফেয়ার তার বাজেটের দিক থেকে। কিন্তু এটার ইম্পর্টেন্স কম। সবাই মনে করে যে এটার তো কোনো কাজ নেই, এটা তো খালি দান খয়রাতি মিনিস্ট্রি, ফকির ফাকরার মিনিস্ট্রি। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের লোকের কাছে চিন্তা হলো এরকম যে অগুরুত্বপূর্ণ যে এটা কোনো ইয়ে নেই। তো যে কারণে ওই ডিডি সোশ্যাল সার্ভিসেস, যিনি এটার মেম্বার সেক্রেটারি, আনফর্চুনেটলি প্রত্যেকটা জেলায় গিয়ে দেখবেন যে উনি ডিসি সাহেবের সামনে কথা বলতে সাহস পান না। তো উনি তো মেম্বার সেক্রেটারি, উনি তো ডিসির কাছে এসে বলবেন যে স্যার এই মিটিংটা করতে হবে, আপনি সভাপতি, আমি এটার মেম্বার সেক্রেটারি। ওনারা ওই একটা কাগজ পাঠাই দেন, মানে কাগজে কলমে, যে স্যার এটা সাইন করে দিয়ে দিন, মানে যদি মিটিংয়ের ইয়ে দেখাইতে হয় তাহলে ওইভাবে সাইন করে। আর মিটিং হয় হলো দিবসের সামনে, যে আচ্ছা ঠিক আছে জাতীয় পর্যায়ে দিবস হবে, তাহলে হ্যাঁ ঠিক আছে 3 ডিসেম্বর একটা বড় দিবস করতে হবে, তাহলে এটার জন্য একটা মিটিং করো। কিন্তু সেটা তো দিবসের মিটিং, সেটা তো আইনের এই কমিটির মিটিং না। এটা হলো সরকারের জায়গা থেকে। কিন্তু আমি আবার সরকারের দোষ তো আছি, এটা তো ঠিকই, আমাদের নিজেদের দোষটাও একটু দেখতে হবে। মানে আমরা যখন আঙ্গুল দিয়ে কাউকে দেখাই যে দোষটা তোমার, আমাদের কিন্তু ম্যাক্সিমাম 2টা আঙ্গুল থাকে সামনের দিকে, 3টা আঙ্গুল থাকে নিজের দিকে, নিচের দিকে না, নিজের দিকে থাকে, সেটা আমরা ভুলে যাই। এই যে আইনে বলে দেওয়া হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষমতা হলো জেলা কমিটির কাছে, হ্যাঁ, যে একজন প্রতিবন্ধী ব্যক্তি সংক্ষুব্ধ হলে জেলা কমিটির কাছে সে যাবে। আমরা কয়টা জেলা কমিটির কাছে আমাদের ফরিয়াদ নিয়ে গেছি, যে একটা অ্যাপ্লিকেশন নিয়ে গেছি জেলা কমিটির ডিসির কাছে, যে আপনি শুধু ডিসি না, আপনি এই কমিটির সভাপতি, আপনি আমার অভিভাবক এই জেলার, আমার এই সমস্যা, আপনি আমার এই সমস্যার সমাধান করে দেন। আইনে তাকে ক্ষমতায়িত করা হয়েছে, এরকম ক্ষমতায়িত করা হয়েছে যে বাংলাদেশে কোনো একটা মানুষের যদি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হয় আদালত ছাড়া করা যায় না। কিন্তু এই আইন ডিসিকে এতটুকু ক্ষমতায়িত করছে যে কোনো প্রতিবন্ধী ব্যক্তির ক্ষতিপূরণ আদায় করতে গিয়ে যদি কোনো ব্যক্তি না দেয়, অপরাধী যদি তার ক্ষতিপূরণ না দেয়, যে অপরাধীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করাই দিতে পারে ডিসি। এই ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনের মধ্যে। আমরা তো সেটা ইউজ করিনি, আমরা ডিসি জেলা কমিটির কাছে যাচ্ছি না। আমেরিকাতে যেটা হচ্ছে, যে আমেরিকাতে যেদিন আমেরিকান উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট, এডিএ যেটাকে বলে, 1990 সালে পাশ হলো, যেই দিন প্রেসিডেন্ট এটা স্বাক্ষর করলো, তার ঠিক পরের দিন সারা দেশে 200-র উপরে মামলা হয়েছে। এটা আগে থেকে প্ল্যান করা ছিল একদম, যে টার্গেটেড, যে যেই দিন এটা সাইন হবে তার পরের দিন মামলা হবে। তো এই মামলাগুলি করাতে যেটা হয়েছে যে মানে কোনো মামলার রায় আগে হয়েছে, কোনোটা পরে হয়েছে, কিন্তু এই রায়গুলি দিতে গিয়ে কিন্তু ওদের যে আইন, সে আইনের উপরে অনেক নতুন এক্সপ্লেনেশন এসছে, কোনোটা অ্যাপিল করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, সেখান থেকে কিছু রুলিংস আসছে। এইগুলি করতে করতে যেটা হয়েছে যে 2008 সালে এসে ওদেরকে নতুন করে আবার আইনটাকে অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে, এই সমস্ত রুলিং নিয়ে এটাকে আবার আরও এনরিচ করতে হয়েছে। আজকে আমেরিকাতে যদি আমরা যে কোনো শহরে যাই, বড় হোক ছোট হোক, যেমন একটা রেস্টুরেন্টে যদি যাই, মালিককে জিজ্ঞেস করলে দেখা যাবে সে হয়তো খুব বেশি 2টা আইন সম্বন্ধে জানে। একটা হলো তার ট্যাক্স কীভাবে দিতে হবে, আরেকটা হলো যে এই এডিএ। কারণ তার ওই রেস্টুরেন্টে একজন প্রতিবন্ধী মানুষ এসে যদি বাধা পায় এবং এটা নিয়ে যদি কমপ্লেন করে, তার কিন্তু মামলা, জেল, জরিমানা এগুলি দিয়ে তার রেজিস্ট্রেশন শুদ্ধ ক্যান্সেল হয়ে যাবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা আসলে আমাদের যে আইন, এই আইনটাকে আমরা আসলে ইউজ করিনি, আইনটাকে ইউজ করতে হবে। ওই কবে সরকার কমিটি
কাজ করবে সেটার অপেক্ষায় না থেকে আমাদেরকে কিন্তু করতে হবে। তো এখন একটা প্রশ্ন আসতেছে, মানুষের কিছু কিছু বলতেছে যে আইনটার অ্যামেন্ডমেন্ট দরকার। হ্যাঁ, আইনটার বেশ কিছু দুর্বলতা আছে। বিশেষ করে যদি বলি যে প্রতিবন্ধী নারীদের তাদের যে অধিকার এবং তাদের যে কিছু স্পেশাল নিডস আছে, এই বিষয়টা কিন্তু আইনে খুব পরিষ্কার নাই। আবার একটা জিনিস নাই, সেটা হলো যে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, তার যে অধিকার বা তার যে ক্ষমতা বা তার যে প্রয়োজনীয়তা, এই জিনিসটা কিন্তু খুব পরিষ্কারভাবে এই আইনে নাই। কাজেই আমরা যখন অ্যামেন্ডমেন্ট করব এই দুটো পার্সপেক্টিভ থেকে খুব স্পষ্টভাবে দেখতে হবে। কিন্তু আমার ভয়টা কি জানেন, আমরা যখনই বলবো যে আইনটার অ্যামেন্ডমেন্ট চাই, সরকার তো শুধু পলিটিক্যাল গভর্নমেন্ট না। পলিটিক্যাল গভর্নমেন্ট 5 বছরের জন্য ক্ষমতায় আসে, কিন্তু আসল তো সরকার হলো আমরা, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন। ওনারা তো 35 বছরের জন্য ক্ষমতায় থাকে। এনারা যদি একবার খালি সুযোগ পায় যে আচ্ছা ঠিক আছে আইনটার অ্যামেন্ডমেন্ট দরকার, উনিরা একদম জাস্ট গ্যাট মেরে বসে থাকবে, বলবে যে ঠিক আছে আগে অ্যামেন্ডমেন্ট হোক, তারপর আমরা কাজ করব। এই 5 বছর কিন্তু কাটাই দিবে। হ্যাঁ, কাজে একটা সরকার, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে যতই কমিটমেন্ট করুক, অ্যাডমিনিস্ট্রেশন যদি সাপোর্ট না করে, ওই পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে আসলে তেমন কিছু করা সম্ভব না। ওনারা একটা প্যাচ মেরেই রাখবে। আমরা আইনটার ব্যবহার শুরু করি, আমরা প্রেশারাইজ করতে থাকি, আমরা এটার জন্য পলিসি অ্যাডভোকেসি করতে থাকি, এটা কাজ শুরু হোক, 1 বছর 2 বছর যাক, তারপর আমরা তখন বলবো যে এবার আসলে হ্যাঁ ঠিক আছে, এটা চলতেও থাকুক আর এটার অ্যামেন্ডমেন্টের প্রসেসটাও চলতে থাকুক। যখন অ্যামেন্ডমেন্ট শেষ হয়ে যাবে, সরকার ক্ষমতা থেকে নামার আগে তার অ্যামেন্ডমেন্টটা শেষ করে দিয়ে তারপর সে চলে যাক। কিন্তু এইটা অ্যামেন্ডমেন্টের জন্য যদি বসে থাকি, এটা যে প্রধানমন্ত্রী বলছেন যে আমি মানে ডিসেম্বরের 3 তারিখে বলছেন যে ডিসেম্বরের 31 তারিখের মধ্যে আমি এই আইনটার খসড়া সংসদে দেখতে চাই, সেটা গেছে হলো পরের বছরের অক্টোবর মাসে। হ্যাঁ, তো তারা পারে। তো আমার এইটাই ভয়, হ্যাঁ, যে ওইটা কিন্তু খসড়া চূড়ান্ত হয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে ওই আরও 9 মাস লাগাইছে। তো এই প্রসেস শুরু করলে তখন কিন্তু আমরা ধরা খাই। Watch the full episode on our YouTube channel.